পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে একটি সম্ভাব্য দুর্ঘটনা হিসেবে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুরো পরিস্থিতি নিয়ে খুশি নন বলে জানান তিনি। বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এই ঘটনাটিকে এড়িয়ে না গিয়ে গুরুত্ব সহকারে নিতে নেটোর সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান। এদিকে পোল্যান্ডের আকাশপথ সুরক্ষায় সহায়তার জন্য রাফাল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে ইউরোপের দেশগুলোর অভিযোগকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বুধবার পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার অসংখ্য ড্রোন ঢুকে পড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউরোপের নেতারা। ঘটনাটিকে রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি বলে আখ্যায়িত করেছেন তারা। তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে এ নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা একটি ভুল হতে পারে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে পুরো পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি। শিগগিরই এর সমাপ্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন, রাশিয়া উস্কানি দিতেই এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত। কিছুই ঘটেনি এমন ভান করে বিষয়টি এড়িয়ে না যেতেও মিত্রদের আহ্বান জানান তিনি। আমরা শুধু মনেই করি না যে এটা রাশিয়ার উস্কানি, আমরা এটা নিশ্চিতভাবেই জানি। আমি এটাও বুঝি যে যারা রাশিয়ার সঙ্গে স্বাভাবিক, স্থিতিশীল বা বোঝাপড়ার নীতি চায় তাদের জন্য এই পরিস্থিতি খুবই অস্বস্তিকর। তবে 10 সেপ্টেম্বরের রাতে পোল্যান্ডের আকাশে যা ঘটেছে, আমি আশা করি আমাদের কোনো মিত্রই এমন ভান করবে না যে কিছু ঘটেনি। টুস্ক আরো বলেন, আমেরিকা পোল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ মিত্র। তিনি নিশ্চিত আমেরিকার কোনো নির্দিষ্ট রাজনীতিকের মনোভাব যেমনই হোক না কেন, পোল্যান্ড তাদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার ওপর নির্ভর করতে পারে। টুস্ক জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপের বেশ কিছু নেতা পোল্যান্ডকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইমানুয়েল ম্যাক্রো সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, পোল্যান্ডের আকাশপথ রক্ষা সহায়তার জন্য চলতি সপ্তাহেই দেশটিতে 3টি রাফেল যুদ্ধবিমান পাঠাবে ফ্রান্স। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাশিয়ার ক্রমবর্ধমান ভয়ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করবেন না তারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। কিয়েভে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের কারো কাছেই সব ধরনের ড্রোন ভূপাতিত করার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নেই। ইউক্রেন এ বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান জেলেনস্কি। তবে রাশিয়াকে অভিযুক্ত করে পোল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়াকে নিয়ে তাদের এমন অভিযোগ নতুন কিছু নয়। এ বিষয়ে মস্কো আর কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি। পোল্যান্ডের রুশ ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করবে না ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে স্পষ্টভাবে বিষয়টি জানিয়েছেন। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে এই বিষয়ে বক্তব্য দিয়েছে, গণমাধ্যমে সবাই সেটা শুনেছে, ওটাই আমাদের আনুষ্ঠানিক বক্তব্য। এই ঘটনায় পোল্যান্ডের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওয়ারশ যে বক্তব্য দিয়েছে তা নতুন কিছু নয়। ওয়ারশ যে বক্তব্য দিয়েছে সেখানে আসলে নতুন কিছু নেই। ইউরোপের অন্য সব দেশ যে ভাষায় কথা বলে তারাও সে ভাষাই ব্যবহার করেছে, এখানে আলাদা কিছুই নেই। এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরস্কি দাবি করেছেন, তার দেশের আকাশসীমায় ড্রোন পাঠিয়ে মস্কো নেটোর জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করেছে। বৃহস্পতিবার পোজনান শহরে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি কথা বলেন, রাশিয়ার এই উস্কানি আমাদের জবাব দেওয়ার সক্ষমতা যাচাইয়ের অংশ মাত্র। তারা আমাদের রাজনৈতিক এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করেছে। নর্থ আটলান্টিক অ্যালায়েন্স তাদের উস্কানির জবাব কিভাবে দেয় তাই দেখতে চেয়েছে তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক পরিস্থিতি মোকাবিলায় মিত্রদের একতাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেয়া এবং নিজেদের এয়ারফোর্সকে আরো আধুনিক করে গড়ে তোলার উপর জোর দেন।
Spodziewamy się. আমি আশা করি আমেরিকা নির্ধারিত সময়ে আমাদের চাহিদা মতো F-35 যুদ্ধবিমান সরবরাহ করবে। মে মাসে প্রথম ব্যাচটি আমাদের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ধাপে ধাপে সবগুলো হাতে আসবে এবং আমরা আমাদের আকাশের নিরাপত্তা নিয়ে আরো আত্মবিশ্বাসী হব। এদিন কিভ সফর করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব। তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষার বিষয়ে মিত্রদের নতুন করে ভাবার আহ্বান জানান। বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার জন্য যত সংখ্যক মিসাইল দরকার ইউরোপিয়ান মিত্র এবং বিশ্বের অন্য কারো কাছে তা নেই। হাজার হাজার ডলার খরচ করে যে ড্রোন তৈরি করা যায় সেটি ভূপাতিত করতে মিলিয়ন মিলিয়ন ডলারের মিসাইল ছুটতে হয়। এত খরচ অসম্ভব। প্রেসিডেন্ট কারল নাভরস্কির মতো তিনিও দাবি করেন রাশিয়া আসলে নেটো জোটের প্রতিক্রিয়া যাচাই করতেই ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ইচ্ছে করে পাঠিয়েছে। দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাশিয়াকে সন্ত্রাসের মদতদাতার রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছেন দ্বিদলীয় সিনেটররা। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এই কথা জানান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন গ্রাহাম। এদিকে ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন। এছাড়া ইউক্রেনের শিশুদের সুরক্ষায় দ্রুতই সিনেটে দ্বিদলীয় বিল পাশ করা হবে বলে জানান সিনেটর অ্যামি ক্লোবুশার। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধার সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। পুতিনের রাশিয়া একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে পার পেতে চাইছে বলেও জানান তিনি। রাশিয়ার যুদ্ধ মেশিনকে চালু রাখতে সহযোগিতা করা দেশগুলোর উপর আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখানকার 19,000-এরও বেশি শিশুকে রাশিয়া অপহরণ করেছে উল্লেখ করে সেনেটর গ্রাহাম বলেন শিশু কিশোরদের অপহরণ করে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর মতো অমানবিক আচরণ করছে মস্কো। ইউক্রেনে আগ্রাসন না থামালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে জানিয়ে গ্রাহাম বলেন ইউক্রেনের শিশুদের সুরক্ষায় দ্রুতই সেনেটে দ্বিদলীয় বিল পাশ করা হবে। ইউক্রেনের শিশুদের অপহরণের মাধ্যমে দেশটির ভবিষ্যৎকে রাশিয়ার প্রেসিডেন্ট ধ্বংস করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তিনি বলেন ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন। আমেরিকার বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপের মদতদাতা হিসেবে রাশিয়াকে অন্তর্ভুক্ত করার কথা জানান ব্লুমেন্থাল। সেনেটর ব্লুমেন্থালের এই আবেদনের পর দেশের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে নর্থ কোরিয়া, কিউবা, ইরান এবং সিরিয়ার সাথে রাশিয়াকে অন্তর্ভুক্ত করেন সেনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনের শিশুদের অপহরণের পরও রাশিয়ার প্রেসিডেন্ট আগ্রাসনের পক্ষে বিশ্বমত সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। চায়না, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার যুদ্ধ মিশনকে সচল রেখে মানবতা বিরোধী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। ইউক্রেনিয়ান শিশুদের অপহরণ করে তাদের রাশিয়ান বানানোর চক্রান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ইউক্রেনিয়ান শিশুদের উপর রাশিয়ার নির্যাতনের বিরুদ্ধে ইউরোপের নেতাদের একজোট হওয়ার আহ্বান জানান রিপাবলিকান সেনেটর কেইটি ব্রিট। অপহরণের শিকার শিশুদের ইউক্রেনে ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান ব্রিট। এদিকে বিভিন্ন দেশের অন্তত 52 জন বন্দীকে গ্রহণ করেছে লিথুয়ানিয়ায় অবস্থিত আমেরিকার দূতাবাস। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার আমেরিকার রাষ্ট্রদূত কারা ম্যাকডোনাল্ড এসব বন্দীদের স্বাগত জানান। দূতাবাসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় বন্দীদের মুক্তিতে বেলারুশের উদ্যোগে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ওয়াশিংটন। নেপালের সাম্প্রতিক বিক্ষোভে সরকার পতনের পর কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব ধরনের সহিংসতা রোধে রাজধানী সহ বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে নেপালের নতুন অন্তর্বর্তী সরকার নির্ধারণের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে জেন জি প্রজন্মের বিক্ষোভকারী নেতারা। বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। এ বিষয়ে জেনজি নেতাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে একজন সৎ, কর্মঠ ও দুর্নীতিমুক্ত নেতাকে নির্বাচন করতে হবে। আর এর জন্য নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে তাদের পছন্দ বলে জানান ইউথ লিডার ওজাসুই রাজ থাপা। We need a interim government for now, for which we have proposed Sushila Karki because she was the Chief Justice and she has always been fighting for the corruption, against the corruption. That's why right now the first thing is the interim government. The second thing is dissolving the current parliament
and the third thing is maintaining law and order in the country. These are the three things that we are looking forward for now. Other than that, the other agendas, the political agendas, we have to discuss it in the whole team before we present it to the society, before we present it to the world. পাশাপাশি যুব নেতারা সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। তবে সংবিধান তারা অপরিবর্তিত রাখতেই আগ্রহী বলে জানান রাজ থাপা। So right now we are trying to dissolve the parliament. That's our first thing we need to do. We are not trying to dissolve our constitution or void our constitution in any ways. Maybe there are certain changes that needs to be made in the constitution for now, but other than that, constitution will remain intact. নেপালে তরুণদের 2 দিনের ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বিক্ষোভকে ঘিরে সর্বশেষ হিসেব অনুযায়ী প্রায় 30 জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের সরকারি বাসভবন, কার্যালয়, সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরকারি কর্তৃপক্ষ ছাড়াও এখন এসব স্থানের ধ্বংসাবশেষ সরাতে ও পরিষ্কার করতে কাজ করছে সেই জেনজি প্রজন্মের ছেলেমেয়েরাই। Couldn't let me go in the main protest, but like I want to do something for my country, so I'm helping in the like cleaning where they did a lot of things in the protest. জেনজি প্রজন্মের বেশিরভাগ তরুণ চাইছে এমন একজন নেতা আসুক যার সরকার সৎভাবে দেশের উন্নয়ন ঘটাবে এবং সুন্দর এই দেশটিকে আরো সুন্দর করে গড়ে তুলবে। We are going to make and we are going to choose the leader. We are hoping also to choose a very kind leader and very hardworking leader who are literally going to make our country very beautiful as it is in nature. We are going to make our country literally beautiful in every aspect, like in economy and education. We are going to develop our country and I'm hoping so. কাতারের দোহায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার এই নিন্দা প্রস্তাবের সম্মতি জানিয়েছে ইসরায়েলের অন্যতম মিত্র আমেরিকাও। বিবৃতিতে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের নাম উল্লেখ থাকলেও ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, ইসরায়েল শান্তির সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করছে। তারা প্যালেস্টাইনের জনগণের দুর্দশাকে স্থায়ী করতে চায় বলেও মনে করেন তিনি। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের নেতাদের বিরুদ্ধে আইডিএফ অভিযান অব্যাহত রাখবে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় গাজায় শান্তি প্রতিষ্ঠায় হামাস নেতাদের সাথে বৈঠকের সময় হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হন 6 জন এবং আহত হন আরও অনেকে। বৃহস্পতিবার দোহায় চালানো এই হামলার জন্য নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিন্দা প্রস্তাবে প্রথমবারের মতো সম্মতি জানিয়েছে ইসরায়েলের অন্যতম মিত্র আমেরিকাও। তবে বিবৃতিতে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের নাম উল্লেখ থাকলেও ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘে ভারপ্রাপ্ত আমেরিকান অ্যাম্বাসেডর ডরোথি শিয়া বলেন, কাতারে একতরফা বোমা হামলা মানে আমেরিকা বা ইসরায়েলের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা। এই ঘটনার মাধ্যমে জিম্মিদের মুক্তি পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। A sovereign nation working very hard and bravely taking risks alongside the United States to broker peace does not advance Israel's or America's goals. তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গতকাল টেলিফোনে তার শান্তির জন্য আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত আমেরিকান রাষ্ট্রদূত। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তাদের মাটিতে আর এমনটি ঘটবে না বলে জানিয়েছেন ডরোথি। The president assured the emir as well as the prime minister of Qatar that such a thing would not happen again on their soil. ইসরায়েল শান্তির জন্য যে কোনো সম্ভাবনাকে নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তারা প্যালেস্টাইনি জনগণের দুর্দশাকে স্থায়ী করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জাতিসংঘে ইসরায়েলের অ্যাম্বাসেডর ড্যানি ড্যানন বলেন, সন্ত্রাসীরা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইডিএফ অভিযান অব্যাহত রাখবে। Israel will not. We will act against the leaders of terror wherever they are hiding. বৈঠকে উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের ছোট শহর সান হুয়ান দে মাইকেইতে একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেয়া স্কুল ঘরের পাশে গড়ে উঠেছে কোকা ক্ষেত। এই কোকা থেকেই তৈরি হয় মাদক কোকেইন। স্কুলটির শ্রেণীকক্ষগুলো আলাদা করতে ব্যবহার করা হয়েছে কাপড়ের পর্দা।
কাউকা প্রদেশের ক্যানন-দেল মাইকাইতে পৌঁছাতে হয় দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে, যা এখন মাদক পাচারের ঘাঁটি। এখানে নিয়মিত সংঘর্ষ হয় কলম্বিয়ার সেনাবাহিনী এবং বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী এস্তাদো মেয়র সেন্ট্রাল বা ইএমসি এর মধ্যে, যারা 2016 সালের ঐতিহাসিক শান্তি চুক্তি মেনে নেয়নি। এই অঞ্চলটিতে কোনো কর্তৃপক্ষ নেই বললেই চলে। স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্সও স্থানীয় দরিদ্র জনগণের ছোট ছোট অনুদানে চালু হয়েছে। নেই কোনো সরকারি সহায়তা। বিদ্রোহীরাই এখানে বাস্তবিক অর্থে সরকার হিসেবে কাজ করছে। কমিউনিটি লিডার এডওয়ার্ড রুবিয়ানো জানান, সরকারি কোনো বিনিয়োগ না থাকায় স্থানীয়রা বাধ্য হয়েই কোকার চাষ করছে। সরকারি বিনিয়োগ বলতে এখানে কিছুই নেই, যা অনেক আগেই থাকা দরকার ছিল। রাষ্ট্রের অবহেলার কারণেই এখানকার বাসিন্দারা বাধ্য হয়ে ক্ষতিকর এই ফসল চাষ করতে শুরু করেছে। শান্তি প্রতিশ্রুতি দিয়ে 2022 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন গুস্তাভো পেট্রো। 2016 সালের যেসব বিদ্রোহী এখনো শান্তি চুক্তি মানেনি, তাদের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধান ছিল তার অঙ্গীকার। কিন্তু প্রথম 2 বছরে কোনো আলোচনায় উন্নয়ন ঘটেনি। পরে কৌশল বদলে সামরিক ও সামাজিক হস্তক্ষেপের মাধ্যমে কোকা নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে রাষ্ট্রের উপস্থিতি বাড়াতে উদ্যোগ নেন পেট্রো। এই নতুন কৌশলের কেন্দ্রবিন্দু ছিল ক্যানন-দেল মাইকাই এবং এর প্রধান শহর এল প্লাতেয়াদো। 2024 সালের অক্টোবরে চালু হয় অপারেশন পার্সিয়াস। প্রতিশ্রুতি ছিল $30 মিলিয়ন ব্যয়ে স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি, রাস্তা ও ইন্টারনেট উন্নয়ন এবং চাষিদের কোকা বাদ দিয়ে কফি, কোকোয়া, শিম ও ফলমূল চাষে উৎসাহ দেয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন। কমিউনিটি নেত্রী ফার্নান্দা রিভেরা বলেন, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার কিছুই হয়নি, উল্টো এখানে সংঘাত আরও বেড়েছে। একটা সময় আমরা ভেবেছিলাম হয়তো পেট্রোই ছিল পথের দিশা, সাহায্যের একটা উৎস, সাহস যোগানোর সেই কণ্ঠস্বর। কিন্তু তা হয়নি, সবই আমাদের ভুল ধারণা ছিল। এখন আরও বেশি সংঘাত হচ্ছে এই অঞ্চলে। এদিকে কলম্বিয়া আর্থিক সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে বাজেট পাস করাও কঠিন। এই কৌশলের ব্যর্থতা কলম্বিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ এতে আমেরিকার অ্যান্টি-ড্রাগ তহবিল ঝুঁকিতে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এই মাসেই পেট্রোর মাদক বিরোধী কার্যক্রমকে অকার্যকর ঘোষণা করতে পারেন। সেনা কমান্ডার জেনারেল ফেদেরসিও মেহিয়া বলেন, ক্যানন-দেল মাইকাই শীঘ্রই দখল করা সম্ভব হচ্ছে না, কারণ জমিতে পাতা রয়েছে, বিস্ফোরক এবং রয়েছে ড্রোন হামলার আশঙ্কা। এই অঞ্চলগুলো বিস্ফোরক বা মাইন দিয়ে ভরপুর, যার ফলে আমরা বেশ কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। নিজেদের এলাকার রক্ষার জন্য এগুলো পুঁতে রেখেছে ELN, সেগুন্ডা মার্কেতালিয়া এবং FARC বিদ্রোহীরা। এতে অগ্রগতি অনেক কঠিন হয়ে পড়ে। যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ধীরগতিতে এগোয়, আর এর ফলে যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। এত সব জটিল পরিস্থিতি অনিশ্চয়তা করে তুলেছে ক্যানন-দেল মাইকাই এর ভবিষ্যৎ, যেখানে এখনও শান্তির চেয়ে শক্তির ভাষাই বেশি বাস্তব। ইন্দোনেশিয়ায় আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে অন্তত 20 জনের মৃত্যু হয় এবং নিখোঁজ রয়েছেন আরও 6 জন। বালি দ্বীপ এবং ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশে নদীর পানি উপচে পড়ে গ্রাম ও শহরের ওপর দিয়ে বয়ে যায়। ভেঙে পড়ে সড়ক ও সেতু। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারির তথ্য অনুযায়ী শুধু বালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। স্থানীয়দের অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধার করতে এখনও চলছে অভিযান। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে উদ্ধারকারী নৌকা ডুবে 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইন্দাস নদীর প্রবল স্রোত ও বাতাসে নৌকাটি উল্টে যায়। এর আগে জালালপুর পীরওয়ালা এলাকায় একই ধরনের দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু হয়। আঞ্চলিক সরকার জানিয়েছে এখনো হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় রাস্তার পাশে কিংবা ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। প্রাদেশিক সরকার উদ্ধার কাজে হেলিকপ্টার ও শতাধিক নৌকা মোতায়েন করেছে, তবে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করছেন পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা। অন্যদিকে জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবারের আকস্মিক বৃষ্টিপাতে মাত্র 1 ঘন্টায় 12 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে শহরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়। ট্রেন ও বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। হানেদা বিমানবন্দরে বজ্রপাতের কারণে ফ্লাইট বন্ধ থাকে এবং টোকিওর বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আবহাওয়া বিভাগ থেকে আরও বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা দিয়েছে এবং নগরবাসীকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এশিয়ার নানা অঞ্চলে ভয়াবহতা ছড়িয়ে দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো মানুষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।